হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করবো তোমাদের সিলেবাস ভিত্তিক। দেখো এখানে কিন্তু খুব সুন্দরভাবে স্ক্রিনে দেওয়াই আছে অমিত্রাক্ষর ছন্দ যে রয়েছে, এই অমিত্রাক্ষর ছন্দের যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য নিয়ে কিন্তু আজকে ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং বুঝিয়ে দেবো। ঠিক আছে, দেখো ক্লাসের আলোচনার বিষয় শুরু করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে দিয়ে যাই। তোমরা যার যে ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই এখানে বোর্ডের কর্নারে দেখো দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। তার সঙ্গে তোমাদের সেমিস্টারের বিভিন্ন সেমিস্টারের কোর্স ফি কী আছে সেটা বলে দিচ্ছি। দেখো যারা মেজর কোর্সের স্টুডেন্ট আছে এখানে কোর্স ফি কী বলছে 1199। এখন কিন্তু তোমাদের এটা পে করতে হচ্ছে না, তোমরা শুধুমাত্র 99 রেজিস্ট্রেশন ফি দিয়ে কিন্তু এর বিনিময়ে পুরো কোর্স ফিটা তোমরা পেয়ে যাচ্ছ। আর এই অফারটা থাকছে প্রথম 100 স্টুডেন্টদের জন্য। ঠিক আছে, যারা সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারে আছো, যারা ভাবছো এই অফারটা তোমরা পাবে বা নেবে, তারা কিন্তু ঝটপট আমাদের সঙ্গে যোগাযোগ করে নাও। এই ইনফরমেশনটাই তোমাদের দেওয়া ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। দেখো প্রথমে বলেছি অমিত্রাক্ষর ছন্দ যে রয়েছে, এই অমিত্রাক্ষর ছন্দের যে বৈশিষ্ট্য আছে এই টপিকটা নিয়ে কিন্তু আজকে ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং বুঝিয়ে দেবো। তো কি বলছে দেখো, বাংলা ছন্দের ইতিহাসে যুগান্তর নিয়ে এলেন মধুসূদন দত্ত, যেখানে অমিত্রাক্ষর ছন্দ প্রচলনের দ্বারা বাংলা ছন্দে এই প্রথম পেল স্বেচ্ছা বিহার এবং মুক্তির স্বাদ। ঠিক আছে, তো আমরা দেখলাম বাংলা সাহিত্যের ক্ষেত্রে প্রথম এই অমিত্রাক্ষর ছন্দের ব্যবহার যিনি করলেন বা যিনি সূচনা করলেন তিনি কিন্তু ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে, যেখানে কি বলছে যে অমিত্রাক্ষর ছন্দ সম্পর্কে মধুসূদন ভাবাতি সহ্য ছিল, যেখানে অত্যন্ত প্রবল নাটক লিখতে গিয়ে মধুসূদন বীররস প্রকাশের উপযোগী ভাষা খুঁজে পাননি, যেখানে বাংলা ভাষায় এই দীনতা দূর করার উদ্দেশ্যে তিনি ইংরেজি ভাষায় কিন্তু যেখানে ব্ল্যাক ভার্স আছে, যে এই ব্ল্যাক ভার্সকে বাংলা কাঠামোর পুরে দিয়ে তার নাম কি দিলেন অমিত্রাক্ষর ছন্দ। ঠিক আছে, তো আমরা দেখলাম এইভাবে কবিতা যে রয়েছে এই কবিতার দিকে কিন্তু তিনি এইভাবে কিন্তু এই যে অমিত্রাক্ষর ছন্দ এর ব্যবহার কিন্তু তিনি শুরু করলেন। যেখানে কি বলছে ব্ল্যাক ভার্স বলতে কি বলে, ব্ল্যাক ভার্স বলতে বোঝায় আনরিদিম আইএমপিক পেন্টামেট্রি, অর্থাৎ মিলনহীন পঞ্চপদী রচনা। ঠিক আছে, তো ব্ল্যাক ভার্স বলতে কিন্তু কি বোঝায়, খুব সুন্দরভাবে বাংলায় বলছে যে মিলহীন যে রয়েছে, মিলহীন পঞ্চপদী রচনাকে কিন্তু বলা হচ্ছে। কি বলছে মধুসূদন এক্ষেত্রে কিছুটা স্বাধীনতা গ্রহণ করলে তিনি বাংলা ভাষায় প্রচলিত সর্ববিধ ভাব প্রকাশের উপযোগী চতুর্দশ পয়ার যে রয়েছে, চতুর্থ দশাক্ষরের যে পয়ার, সেই পয়ারকে করলেন এর বাহন। কিন্তু একটু লক্ষ্য করলে দেখা যাবে কি, দেখা যাবে যে মিলহীনতা এই ছন্দের প্রধান লক্ষণ নয়। কি বলছে এই সঙ্গ অনুযায়ী কি দেখা যাচ্ছে, এই সঙ্গ অনুযায়ী তাহলে দেখা যাচ্ছে যে অমিত্রাক্ষর যে ছন্দ আছে এই ছন্দের চরণে চরণে মিলও নেই, এমনকি চরণের শেষের পূর্ণতার জ্যোতিও নেই। পরপর কি আছে, পরপর দুটি চরণের মধ্যে দিয়ে একটা বক্তব্য ভাবের কিন্তু পরিসমাপ্তি ঘটেনি, যেখানে যদিও স্থাপনের অবাধ স্বাধীনতা এখানে স্বীকৃতি পেয়েছে, ভাব তার আপন প্রয়োজন যেখানে গিয়ে শেষ হতে চলছে, তাই পয়ারের প্রচলিত নিয়ম ভেঙে পয়ারের সেখানে গিয়ে শেষ হয় এবং সেখানেই পড়ছে পূর্ণজ্যোতি। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যারা একটা খুব সুন্দরভাবে কিন্তু এখানে বলে দিয়েছে। কি বলছে দেখো, সম্মুখ সমরে পড়ি বীর চূড়াম নিবির্বাহ চলি যাবে গেলা জমপুরে, অকালে কহ হে দেবী অমিত্র ভাসিনী। ঠিক আছে, যেখানে মেঘনাদ বধ কাব্য যে রয়েছে সেই মেঘনাদ বধের কাব্য কিন্তু এখানে কয়েকটা সুন্দরভাবে অমিত্রাক্ষর ছন্দ যে রয়েছে তার যে আর কি, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে কিন্তু মিল নেই, চরণের শুরুতে শেষেও কিন্তু আমরা সেই মিলটা পাচ্ছি না। ঠিক আছে, যেখানে একটা জায়গায় গিয়ে কিন্তু সেটার মিলটা ঘটছে। কি বলছে, তো মেঘনাদ বধ কাব্য যে রয়েছে সেখান থেকে কিন্তু মাইকেল মধুসূদন দত্ত যে আছে, মাইকেল মধুসূদন দত্তের রচনা, সেখান থেকে কিন্তু একটা উদাহরণ খুব সুন্দরভাবে এখানে অমিত্রাক্ষর ছন্দ যে রয়েছে তার কিন্তু দিয়ে দিল। ঠিক আছে, তো কি বলছে দেখো এখানে তাই বলছে যে
উপযুক্ত এই যে আলোচনার যে আর কি তোমাদেরকে উদাহরণটা বললাম, যেখানে অমিত্রাক্ষর ছন্দের সমস্ত বৈশিষ্ট্য বর্তমান আছে, ঠিক আছে। তো আমরা একটু দেখে নিই অমিত্রাক্ষর ছন্দ যে রয়েছে বৈশিষ্ট্য তিনটা এখানে বলে দিচ্ছে কি কি বলছে। যে এখানে রয়েছে যুক্ত অক্ষর এক মাত্রা, ঠিক আছে, এটা কিন্তু প্রথম বৈশিষ্ট্য অমিত্রাক্ষর ছন্দের মধ্যে। তারপর দ্বিতীয় বৈশিষ্ট্য কি বলেছে, শব্দের আদিতে বা মধ্যস্থিত রুদ্ধদল কিন্তু এক মাত্রা থাকে, ঠিক আছে। তারপরে 3 নম্বর কি বলেছে, শব্দের যে অন্তঃস্থিত রুদ্ধ অক্ষর কিন্তু দুমাত্রা থাকে, ঠিক আছে। তো এটা 3টা বৈশিষ্ট্য কিন্তু চলে গেল অমিত্রাক্ষর ছন্দের। কি বলছে দেখো, না, শয়, মার, ভার, যায়, এই কটি রুদ্ধ অক্ষর শব্দান্ত স্থিত বলে দুমাত্রা, কিন্তু মেঘরাজ, এখানে আমরা দেখতে পাচ্ছি পুহ, এই কটি অক্ষর শব্দের আদি ও মধ্যস্থিত রুদ্ধ অক্ষর বলা হয়েছে এক মাত্রা, ঠিক আছে। যেখানে আপাত দৃষ্টিতে লক্ষণগুলি যে আছে এখানে অক্ষরবৃত্ত ছন্দকে কিন্তু অনুসরণ করে, কিন্তু লক্ষ্য করলেই দেখা যাবে যে অক্ষরবৃত্ত ছন্দের জ্যোতি স্থলে অনুষ্ঠিত নয়। এখানে জ্যোতি পড়েছে কোথায়, দ্বিতীয় চরণে যে প্রথম পর্ব যে রয়েছে এর মধ্যে কিন্তু পড়েছে, যে প্রথম যে চরণটা তোমাদেরকে বললাম এখানে কিন্তু তোমরা দেখে নাও, ওই চরণের মধ্যে কিন্তু বলছে। তারপর দেখো কি বলছে, তারপর কি বলছে যে চতুর্থ চরণ যে আছে, এই চতুর্থ চরণের যে প্রথম আর কি পর্ব যে রয়েছে সেই পর্বাঙ্গে চরণাত্মিক অনুপ্রাস নেই বলে এমনতর গড়নটাই নাম এখানে অমিত্রাক্ষর দেওয়া হয়েছে। তাহলে এইভাবে যখন গড়ে উঠছে তখনই কিন্তু এটার নাম কি, অমিত্রাক্ষর ছন্দ কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু মিত্রাক্ষর যে রয়েছে, মিত্রাক্ষরতা থাকলেও যে অমিত্রাক্ষরের বৈশিষ্ট্য থাকে, রবীন্দ্রনাথ মিত্রাক্ষর অমিত্রাক্ষর তার অন্যতম নিদর্শন কিন্তু এখানে দেখো কি বলছে যে, আচ্ছা এতটাই কিন্তু ছিল, মানে এই যে প্রথম পয়েন্টটা ছিল প্রথম পয়েন্টটার মধ্যে কিন্তু এর উদাহরণটা বলে দিয়েছিল, ঠিক আছে। তো এই যে অমিত্রাক্ষর ছন্দ যে রয়েছে, এই অমিত্রাক্ষর ছন্দ নিয়ে কিন্তু আজকে ক্লাসের আলোচনা আমার এতটাই ছিল। তোমরা প্রথম থেকে পারলে পরে একবার দেখে নাও। তাহলে আজকে ক্লাসের আলোচনা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।